আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই সরকারে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে প্রধান উপদেষ্টার মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি সাধারণ শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে পোস্ট করেছেন। এই ফেসবুকে পোস্ট করার পর কিন্তু আসলে অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। সন্দেহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। কেমন হতে চলেছে আজকের এই ভিডিওটি, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখি কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক বন্ধুরা, আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। ভিডিও যদি স্কিপ করেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। সেই সাথে যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সম্মানিত দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলা মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের 7 মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে। আত্মপ্রকাশের পর থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, কৃত অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিবাদী দল। নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি। দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী রেজিম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। ফলত আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে। বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে। আওয়ামী মতাদর্শ, দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ 36শে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ফলে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ঘোষিতব্য জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একথা লেখেন তিনি। জানান, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্রের চেষ্টা চলছে, আর এর মূল ভাগে রয়েছে ভারত। সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী ও ফজলে নূর তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার, শেখ হাসিনাকে অস্বীকার এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ প্রতিশ্রুতিতে জনগণের সামনে আসবে। এই পরিকল্পনা তিনি ছাড়াও আরও দুজনের কাছে উপস্থাপন করা হয়েছে দাবি করে তার অভিযোগ। তা মেনে নিয়ে সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগের ফেরার সমর্থনে চাপ প্রয়োগ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ প্রস্তাবের বিরোধিতা করা হয়েছে জানিয়ে হাসনাত আরও বলেন, 5 আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই। দলটিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। রাজনীতিবিদরাই নির্ধারণ করবে
রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সেই জায়গায় আমরা সন্দিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। আর যেটি বলেছেন যে 5ই আগস্টের পরে আমাদের ফর্মাল ইনফর্মাল আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। আর 11 তারিখের যেই মিটিংটি সেটির প্রেক্ষাপট ভিন্ন ছিল। সেখানে অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এবং সেখানে আমার স্ট্যাটাসেই আমি ডিসক্লোজ করেছি যে ঘটনা প্রবাহ আমি আমার স্ট্যাটাসেই হচ্ছে আমি ডিসক্লোজ করেছি যে ওখানে সবকিছুই হচ্ছে উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ। সেখানে বিষয়টি হচ্ছে যে আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন ল অ্যান্ড অর্ডার, আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং হচ্ছে কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন, যেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসাবেই ধরা হয়েছে। যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে, যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ যেই নির্বাচনের দিকে নির্বাচনের ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ, তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম। তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেইট ফরওয়ার্ড সেখানে হচ্ছে স্পষ্ট করা হয়েছে। আর এখানে যেটা বলছেন যে আমি কোনো নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা, দেখেন 5ই আগস্টের পূর্বে আমরা জনগণকে, ছাত্র নাগরিককে সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি। ফেসিবাদ বিরোধী তখন একটা শক্তি ছিল, এজেন্সি ছিল, রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল। তো তখন আমাদের লড়াই, তো আমরা বারবার বলছি আমাদের লড়াই এখনো অব্যাহত রয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক এবং এই ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ রয়েছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো নিরাপত্তার ঝুঁকি বা এইসব আমি বোধ করছি না। আজ সারাদিন সেনাবাহিনী ও হাসপাত নাহিদরা মুখোমুখি, এটা হতে পারে সেনাবাহিনীর মুখোমুখি কোনো পাবলিক কোনো রাজনৈতিক দল, কারণ সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতীক। পার্টির সভাপতি নাহিদ এক জায়গায় গেলে পরে, কালকে এখানে গেছিল মার খায় আসছে, হাসপাত এখানে গেছিল মার খায়, এই যে মারামারি ধরাধরি চলছে, এইটা মনে হয় ওই যে বস্তি বা ওই যে হকার্স মার্কেটের শ্রমিক রাজনীতি, এই শ্রমিক রাজনীতির অংশ হিসাবে তারা এই কাজগুলো করছে। আমাদের সার্বভৌমত্বের প্রতীক হইল সেনাবাহিনী। কাজে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ায় এবং এই ছেলেরা যে ধরনের কথাগুলো বললো, আমার কাছে মনে হয় আল্লাহ গো, আমরা তো তাদের বয়সের ছিলাম, এমনকি আমরা কিন্তু যুদ্ধ করে আসা, হাজার হাজার মুক্তিযোদ্ধা যারা একসময় ছাত্র রাজনীতি করতাম। আমি যখন ছাত্র রাজনীতি করতাম তখন একটা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সেক্রেটারি আমার পাস হয়ে গেছে, আমার বয়স তখন 23 বছর 9 মাস। আমি তো ট্রাক দিয়ে অস্ত্র জমা দিছি, ডিসি অফিসে ট্রাক দিয়ে শত শত অস্ত্র জমা দিছি, দিয়েই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি আবার লেখাপড়া করার জন্য। কলেজ ইউনিভার্সিটি ক্লাসে গেছি, অধ্যাপিকা নাজমা চৌধুরীর মতো মহিয়সী মহিলা ছিলেন আমাদের শিক্ষিকা, আমাদের প্রফেসর। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, বিশ্ববিখ্যাত ব্যক্তি যারা আমাদের শিক্ষক ছিলেন, তাদের পায়ের কাছে বসে জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি, কিন্তু কোনোদিন তো বলি নাই যে আমাদেরকে রাষ্ট্রের কিছু ক্ষমতা দাও, আমরা যেহেতু যুদ্ধ করছি। কিন্তু এই ছেলেদেরকে কি পাইলো আমি বুঝলাম না। 1 মাস আন্দোলন করে তারা মন্ত্রিত্ব নিল, তারা রাজনৈতিক দল করলো, আবার ছাত্র রাজনীতির নামে তারা সমস্ত জায়গাতে গিয়ে লাল কার্পেট সম্বর্ধনা নেয়, তারা জায়গায় জায়গায় সমন্বয়কের নামে লাখ লাখ টাকা সেখানে চাঁদাবাজি করে, ডিসিএসপি ইউনো ওসিকে ধমক দেয়। এই যে দেশটা চলছে এবং তার বিরোধিতা কেউ করলে পরে তার বাড়ি ঘরে আক্রমণ করে মব সৃষ্টি করে, এবং মবের একটা পর্যায়ে এমন একটা জায়গাতে গেল 5ই ফেব্রুয়ারিতে এমন ঘটনা বাংলাদেশে ঘটলো যেটা পৃথিবীর ইতিহাসে ঘটা উচিত ছিল না। পৃথিবীর 800 কোটি মানুষ দেখলো আমরা কত বড় অকৃতজ্ঞ জাতি। 5ই ফেব্রুয়ারি আমরা কত বড় অকৃতজ্ঞ জাতি, এটা আমি কিন্তু এটা জমা রাখলাম। এজ ফজলুর রহমান, এজ এ ফ্রিডম ফাইটার, এজ এ হিউম্যান বিং, এজ এ লয়ার অফ সুপ্রিম কোর্ট, আমি বাংলাদেশের সিনিয়র লয়ার হিসাবে ওই 5ই ফেব্রুয়ারির ঘটনাটা আমি বলতে চাই না। বলবো যেদিন, সেদিন কিন্তু সব শেষ হয়ে যাবে, সেদিন বলা হবে। 5ই ফেব্রুয়ারির 32 নম্বরের ঘটনাটা আমি আর আজকে বলতে চাই না। তারপরে যা হলো, এই দেশের সমস্ত মুক্তিযোদ্ধার স্কাল্পচার ভেঙে দেওয়া হলো। এই দেশের শেষ পর্যন্ত 7 জন বীর শ্রেষ্ঠ, তাদের
কালচারগুলো ভাস্কর্যগুলো মাটিতে জানেন আজকে বঙ্গবন্ধু সহ 400 রাজনীতিবিদের মুক্তিযোদ্ধাদের খেতাবিটা কেড়ে নেওয়া হয়েছে। আমি তো জানি, আমি বললাম তো এই কথাটা আমি রেখে দিলাম এই কারণে, দিস টাইম ইজ কামিং, দেন দি টাইম উইল কাম when I will answer in time. আমি ফজলুর রহমান যদি বেঁচে থাকি যে এই জিনিসটা আমি আজকে বলবো না, কারণ দেশের যে অবস্থা, এই অবস্থায় দাঁড়িয়ে আজকে কি হবে আমি জানি না। আপনি তো বসে আছেন অনেক দূরে, আপনাকে এই কারণে সালাম জানাচ্ছি, সেলুট জানাচ্ছি। আপনি আমার বোনের মতো, যদিও আপনি অনুযোগ প্রতিম বোন আমার। আপনারা, আমি আপনাদেরকে বলি, আপনারা এত দূর থেকে নিজেরা চিন্তা করেন। আমার কিন্তু এই গত 2 মাস যাবত রাতে কোনো ঘুম হয় না, আপনি বিশ্বাস করবেন না। আমি গত 7 মাস ধরে ঘুমাতে পারি না। আপনারা বলতে পারেন আমরা দূরে আছি, হয়তো আমি এই দেশে ফেব্রুয়ারি মাসের পর থেকে আমার কোনো ঘুম হয় না। এইটা এই দেশটা কেন আমরা সৃষ্টি করছিলাম? এই দেশটা তো আমাদের দেশ না, এই দেশটা তো মুক্তিযোদ্ধাদের দেশ না, এই দেশটা গণতন্ত্রের দেশ না, মানুষের কোনো দেশ না, হিউম্যান বিইং এর কোনো দেশ না। এটা তো হলো এই দেশের হিজবুত তাহরির জঙ্গিবাদীদের, এই দেশটা তো হলো অমানুষদের দেশ। এই দেশটাতে আমরা বাইচা আছি কিভাবে আমি জানি না। আমি তাই আজকে আপনাকে একটা কথা খুব ক্লিয়ারলি বলি, কি হবে আমি জানি না, তবে আমার ধারণা আল্লাহ সত্য, আল্লাহর পৃথিবী সত্য, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হইল আশরাফুল মখলুকাত মানুষ। যতদিন এই দেশে আশরাফুল মখলুকাত মানুষ থাকবে এই দেশ ভালো হবে, এই দেশ শেষ পর্যন্ত মানুষ জিতবে, মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ জিতবে। এটা আমি, কারণ মুক্তিযুদ্ধ সত্য এবং সত্যের এবং ন্যায়ের পথে একদিন মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশে। ভাই আমাকে কি একটু বলতে পারেন নাকি, যে ধরেন আমরা জানি যে বিএনপি এর মধ্যে জানিয়ে দিয়েছিল যে তারা ইনক্লুসিভ। আমি আজকে মির্জা ফখরুলের বক্তব্য শুনছিলাম, আমি রিজভী ভাইয়ের বক্তব্য শুনছিলাম, তারা কিন্তু ইনক্লুসিভ রাজনীতির কথাই বলছে। তো এই ছেলেপেলেরা যে এই হাসনাত নাহিদরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে, কারণটা কি এবং আপনারা বিএনপি কি মনে করছেন, যদি আরো একবার একটু স্পষ্ট করতেন। আমি বিএনপির এইদিকে যে অবস্থানটা দেখছি, যে স্ট্যান্ড নিয়েছে, সেটা খুব আদর্শিক স্ট্যান্ড। তারা প্রথম থেকে বলে আসছে কোন শক্তিকে, কোন রাজনৈতিক শক্তিকেই নিষিদ্ধ ঘোষণা করে আইনগতভাবে তার রাজনীতি বন্ধ করা যায়। এমনকি যখন জামাত শিবিরের রাজনীতি বা শিবিরের রাজনীতি বন্ধ করে দিয়েছিল, তখনও আমরা এটার প্রতিবাদ করছি যে না, রাজনীতি নিষিদ্ধ করা কোনো সমস্যার সমাধান নয়। ঠিক তেমনি আজকেও বিএনপি তাই মনে করে যে রাজনীতি একটা দলকে নিষিদ্ধ করা এটা সমাধান নয়। কিন্তু এইটাও আবার বিএনপি মনে করে, আমি যতটুকু বুঝলাম বিএনপির মধ্যে আবার এটাও আছে যে বিএনপি মনে করে কাউকে জোর করে যাতে এখানে চাপিয়ে দেওয়া না। আর আমি মনে করি যে এখানে সবার জন্য, আমার ধারণাটা শুনে, এখানে সবার জন্য দোয়ার উন্মুক্ত করা উচিত। এবং দোয়ার উন্মুক্ত করলেও আওয়ামী লীগ 5ই আগস্ট কেন্দ্রিক যে অবস্থানে চলে গিয়েছে বা গিয়েছিল, সেখান থেকে আর নর্মাল পজিশনে আসতে তাকে অনেক সময় নিতে হবে। কিন্তু তার জন্য জোর করে দরজাটা বন্ধ করা যাবে না। আমরা মনে করি, যেমন আমি মনে করি যে ঠিক আছে, তাদেরকে গিয়ে যদি আমরা ওয়েলকাম করে নিয়ে আসি, একটা এলাকাতে আনিসুল, আমি বেশ কিছুদিন পরে তাকে উদাহরণ দিয়ে বলছি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেবকে যদি বলি যে ঠিক আছে, আপনাকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো, আপনি ইলেকশন আইসি গিয়ে কোসবা এবং আখাউড়াতে দাঁড়ান, সেইখানে আশুগঞ্জের বৃষ্টি পার হইতে তার বুকটা অনেক সময় কাঁপবে, যাবো ওখানে যাবো। অবস্থাটা এইরকম। আবার এইরকম আছে, আমি সবসময় কথাটা বলছি যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করতে চান, আওয়ামী লীগের তো সর্বশেষ 43% ভোট ছিল। সেই 43% ভোট তো বাংলাদেশের প্রায় অর্ধেক। 2008 সনের কথা আমি বলছি, 43% ভোট ছিল। ধরেন 10% ভোট যদি আমি ছেড়ে দিই, তাও তো 30-33% ভোট আওয়ামী লীগের আছে। সেই 30-33% ভোট তো একটা রাজনৈতিক শক্তির জন্য একটা মস্ত বড় ফ্যাক্টর, একটা দেশের জন্য ফ্যাক্টর। এবং এই 30% লোককে বাদ দিয়ে কি দেশে আপনি সাধারণ ইলেকশন করবেন? এবং সেই সাধারণ ইলেকশন কি দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে? আমরা কি এমন একটা জাতি বা দেশ, যে দেশ বা জাতি পৃথিবীর থেকে একদম বিচ্ছিন্ন? আমরা কি মঙ্গল গ্রহে বসবাস করি? আমরা কি ঊর্ধ্বলোকে বসবাস করি? চৌথ আসমানে যে পৃথিবীতে আর কেউ নাই, শুধু আমরা আছি? সারা পৃথিবী কি দেখছে না এই দেশে 5ই আগস্টের আগে কি হয়েছে এবং 5ই আগস্টের পরে কি হচ্ছে? এখন যদি আমরা আবার বলি যে না, শুধু আমরা আর মামুরা মিলে একটা ইলেকশন করবো আর কাউকে আসতে দিব না, তাহলে সারা পৃথিবী থেকে জিনিসটা গ্রহণযোগ্য হবে? এবং আমাদের শক্তি কি এই লেভেল পর্যন্ত আছে যে লেভেলে আমরা সারা পৃথিবীর সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে অ্যাভয়েড করে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা বাংলাদেশে থেকে করতে পারবো? যেখানে রোহিঙ্গাকে খাবার দিতে হলে আমার তাদের হেল্পের উপরে, তাদের সহযোগিতার উপরে প্রত্যেক দিন নির্ভর করতে হয়। যেখানে আমার রাষ্ট্র চালাইতে হইলে প্রতিদিন আমাকে বিদেশের সবকিছুর উপরে নির্ভর করতে হয়। সেইখানে আমরা যদি মনে করি যে শুধু আমরা এই দেশে আমাদের ইচ্ছা মতো রাষ্ট্র চালাবো, পৃথিবীর কোনো কথা শুনবো না, তাহলে পৃথিবী তো আমাদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এবং আমি মনে করি
বাংলাদেশ সেনাবাহিনী হোক আর বাংলাদেশের সুস্থ মানুষ হোক, সুস্থ মানুষের চিন্তা হলো আমরা পৃথিবীকে ছাড়া বাঁচতে পারবো না। আমাদের পৃথিবীতে এখন যে অবস্থা আছে, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সমস্ত পৃথিবীকে ধরেই আমি কথাটা বলছি, মধ্যপ্রাচ্য সবকিছুকে ধরেই আমরা বলছি যে আমরা বিচ্ছিন্নভাবে বসবাস করতে পারবো না। এবং সেই পরিকল্পনাকে বাদ দিয়ে সামরিক বাহিনী বলেন, শুধু সামরিক বাহিনী তো হলো আমাদের মুক্তিযুদ্ধের বা আমাদের সার্বভৌমত্বের প্রতীক, তারা আমাদের ইচ্ছা এবং পৃথিবীর ইচ্ছাটাকে প্রতিফলন ঘটায়। এই যে প্রধান সেনাপতি জনাব ওয়াকারুজ্জামান, উনার মুখ দিয়ে কথাটা উনি বলতেছে, এটা তো উনার কথা না, এটা তো উনার কথা না, এটা উনি জাতিসংঘের কথা, এটা আমেরিকার কথা, এটা দক্ষিণ আফ্রিকার কথা, এটা আমার শান্তি বাহিনী যে গেছে সারা পৃথিবী ব্যাপী বাংলাদেশের গরিব মানুষের সন্তানেরা শান্তি রক্ষা করে, বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা আমদানি করে বা নিয়ে আসে, নিজের পেট চালায়, বাংলাদেশকে চালায়, উনি তো তাদের সবার মুখপাত্র হিসেবে কথা বলতেছে। কিন্তু স্যার যে ওই যে হাসনাত এবং নাহিদা যে কথাটা বলতেছে, এইটা তো মনে হইতেছে যে উনার সঙ্গে তাদের ব্যক্তিগত একটা যুদ্ধ হইতেছে বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করতেছে, যেটা আমাদের সার্বভৌমত্ব বিরোধী। কথাটা খুব ক্লিয়ার, কারণ তারপর সারা পৃথিবীর বাস্তব অবস্থাটা বুঝে কথাটা বলতেছে আমাদের সার্বভৌমত্বের প্রতীক যারা, তারা এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে। এখন আবার দেখতেছি একজন বলছিল আওয়ামী লীগকে মাফ করে দিলাম, প্রথম খুব সমালোচনা হয়েছিল একটি দলের সভাপতি বা আমির। আজকে আবার উনি দেখলাম কিছু কথা বললেন, সব কথা আমি ধরবো না। উনি বললেন যে 54 বছর আগে কি এই কারণেই আমরা মুক্তিযুদ্ধ করছিলাম। উনি কবে মুক্তিযুদ্ধ করছিল? উনি কবে মুক্তিযুদ্ধ করছিল? উনার পূর্বপুরুষরা যারা জামাত করত, তারা তো এই দেশে সশস্ত্রভাবে আলবদর রাজাকার আলসাম সৃষ্টি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা চিরদিনের জন্য স্থগিত করতে পারে, তার জন্য তারা সাধারণ মানুষকে হত্যা করেছিল, মা বোনদেরকে দর্শন করেছিল, বাড়িঘর করে ছারখার করেছিল, এবং যখন মনে করেছিল যে যুদ্ধের জয় বাঙালিদের জন্য স্বাধীনতা অবশ্যম্ভাবী, তখন তারা 10 থেকে 16 তারিখ পর্যন্ত বাংলার সুসন্তান বুদ্ধিজীবীকে হত্যা করে বাংলার মস্তিষ্ক শূন্য করে দিয়ে গেছিল। এখন উনি যদি বলেন যে 54 বছর আগে কি আমরা এই কারণে যুদ্ধ করছিলাম, তাহলে তো আমার বলতে হয় একই কথা শুনি আজ মন্থরার মুখে। এই কথাটা বলা ছাড়া তো আমার কোনো পথ নাই। উনি যদি বলে 54 বছর আগে কি আমরা এই কারণে মুক্তিযুদ্ধ করছিলাম, এই দেশটাকে তারা অশান্ত করে ফেলছে। মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে কোনো কথা বলে না। কেন বলে না? শান্তিকামী মানুষ মনে করে আজকে তাদের বিরুদ্ধে যদি একটা কথা ঠিকভাবে বলি, তাহলে রাত্রের বেলায় তারা কিছু লোকজন জোগাড় করে অস্ত্র হাতে মব সৃষ্টি করবে, এবং মব সৃষ্টি করে আমার বাড়ি লুটপাট করবে, বাড়ি পুড়িয়ে দিবে, আমাকে মারধর করবে, আমার ছেলে মেয়েকে বেজ্জিত করবে, আমার সমস্ত সম্পদ লুটে পুটে নিয়ে যাবে। এই যে একটা ভীতিকর পরিস্থিতি, মধ্যযুগীয় বর্বর পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে এবং এরা করছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে যে মানুষ কত দোয়া করে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনি জানেন যে বাঙালি জাতি যখন ঘুমায় কিছুটা কুম্ভকর্ণের মতো ঘুমায়, এবং তাদের মধ্যে একটা ভীতি, 5ই আগস্টকে নিয়ে একটা মারাত্মক ভীতি কাজ করতেছে। এই ভীতির কারণেই যারা 5ই আগস্ট ঘটাইছিল সেদিন মানুষকে মুক্তি দিব বলে, আজকে তারা মুক্তির নামে যাই করুক না কেন, দল করুক, টাকা লুটপাট করুক, মানুষকে হত্যা করুক, অথবা মানুষকে বিপদে ফেলুক, অথবা শত শত কোটি মানুষের কাছ থেকে চাঁদা আনুক, মানুষ ভয়ে তাদের বিরুদ্ধে কিছু বলে না, চুপচাপ থাকে। এখন মনে হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির একটা ভিন্ন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে আমার মনে হচ্ছে। আমি বুঝতে পারছি না, আমি একজন রাজনৈতিক কর্মী, কাজে আমার দ্বারা ওইসব কূটকৌশল সবটা বোঝা সম্ভব না। আমি মনে করি আমি আজকে 6 মাস যাবত বলে আসছি, ইউনূস সাহেব লোভের কাছে মানে নিজেকে সারেন্ডার করছে, উনি লোভী হয়ে গেছে। উনি গত 24শে অক্টোবর উনার কোম্পানি, উনার গ্রামীণের সমস্ত টাকা পয়সা 31শে ডিসেম্বর 2029 সন পর্যন্ত মাফ করিয়ে নিয়েছেন। উনি সবকিছু উনার নিজের জন্য করছেন, এবং অনির্দিষ্ট কালের জন্য উনার অনির্বাচিত ক্ষমতাকে যাতে দীর্ঘায়িত করা যায় তার জন্য যত কূটকৌশল করা সবকিছু ইউনূস সাহেব করছে বলে আমার মনে হয়। কাজে আমি যে একদিন ইউনূস সাহেব সম্পর্কে বলেছিলাম যে 10 জন প্রধানমন্ত্রীকে যোগ করলে তৃতীয় বিশ্বে যত উঁচু হয়, তার চেয়েও ইউনূস সাহেব অনেক উঁচু মাপের মানুষ, ক্ষমতার মোহ নাই। আমার কাছে মনে হচ্ছে আমার 61 বছরের অভিজ্ঞতায় আমি এই কথাটি বোধহয় ভুল কথা বলেছি। আজ সারাদিন সেনাবাহিনী ও হাসনাত নাহিদরা মুখোমুখি, এটা হতে পারে? সেনাবাহিনীর মুখোমুখি কোনো পাবলিক, কোনো রাজনৈতিক দল, কারণ সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতীক। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।